মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আজকে এসেছি তোমাদের ক্লাসে ক্লাস 10। ক্লাস 10-এ যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে থার্ড চ্যাপ্টার, রাসায়নিক গণনা, যাকে আমরা বলি কেমিক্যাল ক্যালকুলেশন। এই রাসায়নিক গণনা থেকে একটা অঙ্ক, 3 নম্বরের অঙ্ক সবসময় থাকে। এখন রাসায়নিক গণনা করতে গেলে তোমাকে কি কি বিষয় জানতে হবে। এই অঙ্কগুলো কোনো কঠিন না, কিন্তু যেগুলো জানা দরকার সেটা হচ্ছে কতগুলো মৌলের পারমাণবিক ওজন জানতে হবে। আমি বোর্ডে লিখে দিয়েছি কোন কোন মৌলের পারমাণবিক ওজনটা মনে রাখার দরকার। হাইড্রোজেন 1, কার্বন 12, নাইট্রোজেন 14, অক্সিজেন 16, সোডিয়াম 23, অ্যালুমিনিয়াম 27, ফসফরাস 31, ক্লোরিন 35.5, পটাশিয়াম 39 আর ক্যালসিয়াম 40। এই পারমাণবিক ওজনগুলো মনে রাখতে হবে। তারপর তো ইজি হয়ে যাবে ব্যাপারটা। আর কি মনে রাখতে হবে না, পারমাণবিক ওজন থেকে আমরা আণবিক ওজন নির্ণয় করতে পারি। আমি ক্লাস 9-এ তোমরা মোলটা পড়েছ, মোলের ধারণা যে চ্যাপ্টারটা ছিল সেটা পড়া আছে ক্লাস 9-এ, ফলে এখানে সুবিধা হবে। এখন রাসায়নিক গণনার ক্ষেত্রে পারমাণবিক ওজন থেকে আণবিক ওজনটা নির্ণয় করা জানতে হবে, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে কি, সমীকরণ গঠন করতে হবে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াটা জানতে হবে। রাসায়নিক বিক্রিয়া জানতে হবে এখানে। তো এই চ্যাপ্টারে সবই প্রায় অঙ্ক, কয়েকটা জিনিস আছে তোমার শর্ট কোশ্চেন, যেমন ভরের নিত্যতা সূত্র বা ভরের সংরক্ষণ সূত্রটি কার ধারণা, বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে। এখানে জানতে হবে আণবিক ওজন এবং বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্কটা কি, না m=2d, আণবিক ওজন সমান বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তাহলে পরীক্ষায় যদি দেওয়া থাকে কোনো মৌলের আণবিক ওজন 26, বাষ্প ঘনত্ব কত 13, কোনো মৌলের বাষ্প ঘনত্ব 15 হলে আণবিক ওজন কত 30। আর এখানে ভর ও শক্তির তুল্যতা সূত্র কি এবং সেটা কার আবিষ্কার। ভর ও শক্তির তুল্যতা সূত্র হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন, এবং এটা কি না E=mc²। ঠিক আছে, এই বিষয়গুলো জানতে হবে। এখন আমরা অঙ্কে চলে যাব, যে এখান থেকে যে সমস্ত অঙ্কগুলো, এইগুলো খাতায় লিখে নেবে, এইগুলো খাতায় লিখে নিতে হবে। ঠিক আছে, যে পারমাণবিক ওজনগুলো খাতায় লিখতে হবে। এখন ধরো, আর মোলের ধারণাতে তোমরা মোলার আয়তন জানো, যে এসটিপিতে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। এটা ক্লাস 9-এ জানা আছে। ক্লাস 9-এ আবার পড়েছো কি অ্যাভোগাড্রো সংখ্যা। বিজ্ঞানী অ্যাভোগাড্রো বলেছিলেন যে 1 মোল যে কোনো পদার্থের মধ্যে অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। এই বিষয়গুলো তোমাদের জানা আছে। এখন ধরো এখান থেকে কি কি অঙ্ক আসবে সেটা আমি, যেমন ধরো একটা দুটো অঙ্ক এখান থেকে বলতে পারি। যে তোমাকে বললাম না, প্রথমেই জানতে হবে যে এখানে রাসায়নিক বিক্রিয়া জানলেই অঙ্কটা খুব সোজা হয়ে যাবে। তো প্রথমে ছোট ছোট বিষয়গুলো আমি ধরি। যে আমরা জানি, মনে করো একটা অঙ্ক দেওয়া হলো যে তোমাকে একটা অঙ্ক বলা হলো যে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড থেকে পেতে হলে, 22 গ্রাম CO2 পেতে হলে কত গ্রাম কার্বন দরকার, কত গ্রাম কার্বন দরকার। খুব ছোট্ট একটা অঙ্ক দিয়ে শুরু করলাম, খুব ছোট অঙ্ক একটা। তাহলে এখানে তোমাকে জানতে হবে যে কার্বন থেকে আমরা কিভাবে কার্বন ডাইঅক্সাইড পাই, এটা প্রথম কাজ। ঠিক আছে, এখন এখানে ধরো কার্বনের পারমাণবিক ওজন 12, অক্সিজেন হচ্ছে 16x2, দুটো আছে, তার মানে 32। এটা যদিও জানার দরকার নেই, তার মানে 12 + 32 = 44, 44। এই জিনিসটা লিখে নিতে হবে, 12 + 32 44। তার মানে এই সবসময় সমীকরণটা লিখতে হবে যে কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড দেয়। তার মানে এটার দ্বারা আমরা কি বুঝতে পারছি, এটা এখানে প্রয়োজন নয়।
শুধু বলেছে কত গ্রাম কার্বন দরকার, তার মানে ঐকিক নিয়মে চলে যাও। 44 গ্রাম CO2 পেতে হলে 44 গ্রাম CO2 পেতে হলে 12 গ্রাম কার্বন দরকার। ঠিক আছে, তাহলে একে কত 12/44 আর 22 কত 12/44 ইন্টু 22, 12/44 ইন্টু 22, তার মানে হচ্ছে 6 গ্রাম কার্বন দরকার। ঠিক আছে, একটা ছোট্ট অঙ্ক দিয়ে আমি শুরু করলাম। এখন পরের অঙ্ক আবার চলে যাচ্ছি। চুনা পাথরকে উত্তপ্ত করলে, মনে করো সাপোজ বলেছে যে 2 নম্বরে বলেছে যে 100 গ্রাম, 2 নম্বরে বলেছে যে 50 গ্রাম চুনা পাথরকে তাপ দিলে কি পরিমাণ CO2 উৎপন্ন হবে? কি পরিমাণ CO2 উৎপন্ন হবে? এটা হচ্ছে সেকেন্ড প্রশ্ন। তখন এখানে কি জানতে হবে? এখানে হচ্ছে চুনা পাথর আসলে ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটটা জানতে হবে, চুনা পাথরের সংকেত জানতে হবে। প্রথম কাজ, চুনা পাথরকে তাপ দিলে কি হয় সেটা জানতে হবে। যে চুনা পাথরকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এইটা না জানলে কিন্তু সমীকরণ হবে না, এটা জানতে হবে। ঠিক আছে, তাহলে এখানে চুনা পাথরের ক্যালসিয়াম লিস্টে বলা আছে 40 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3 ইজ ইকাল টু 100। এটা হচ্ছে 12 প্লাস 32 44। ঠিক আছে, 12 প্লাস 32 44। তার মানে এটা খুব এসেন্সিয়াল জানা, চুনা পাথরকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এটা খুব এসেন্সিয়াল জানা। আর এখানে দেখতে পাচ্ছি আমি এর আণবিক ওজন 100, এর আণবিক ওজন 44, তাহলে এটা সমতা বিধান করতে হচ্ছে না। এবার দেখো 100 গ্রাম চুনা পাথর উত্তপ্ত করলে 44 গ্রাম CO2 পাওয়া যায়। একে কত 44/100, আর 50 গ্রামে কত হবে 44/100 ইন্টু 50, 2 22। অ্যান্সার হচ্ছে 22 গ্রাম। 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। ঠিক আছে, ক্লিয়ার? অঙ্কগুলো রাসায়নিক গণনার অঙ্ক খুবই সোজা, কোনো প্রবলেমের কিছু নাই। এখন আমি 3 নম্বর অঙ্কে চলে যাব। তবে হ্যাঁ, পারমাণবিক ওজন পরীক্ষায় ব্র্যাকেটে দেওয়া থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিন্তু তবু তোমাদের ভালোর জন্য এইগুলো মনে রাখতে হবে। আমি যে পারমাণবিক ওজনগুলোর কথা উল্লেখ করলাম সেগুলো তোমাদের সুবিধার জন্য মনে রাখতে হবে। আর 10টা 12টা মাত্র বলেছি, সেটা কোনো ব্যাপার নয়। এখন 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্ক একটা ধরো, আমি বলছি যে আমরা জানি পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে অক্সিজেন তৈরি হয়। এখন সাপোজ ধরো তোমাকে বলা হলো, ঘুরিয়ে দিচ্ছি, 66 গ্রাম অক্সিজেন পেতে হলে কি পরিমাণ পটাশিয়াম ক্লোরেট উত্তপ্ত করতে হবে? কি পরিমাণ পটাশিয়াম ক্লোরেট উত্তপ্ত করতে হবে? ঠিক আছে, 66 গ্রাম অক্সিজেন পেতে হলে কি পরিমাণ পটাশিয়াম ক্লোরাইড উত্তপ্ত করতে হবে? তার মানে এখানে প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কি কি উৎপন্ন হয়। পটাশিয়াম ক্লোরাইডের সংকেত জানতে হবে,
যেটা হচ্ছে KClO3 পটাশিয়াম ক্লোরেট, KClO3, এটাকে যদি হাই হিটেড করা হয় তাহলে দেখা যাবে হাই হিটেড করলে হবে KCl প্লাস O2, এটাকে উত্তপ্ত করলে কি হবে KCl প্লাস O2। এইটাকে কিন্তু সমতা বিধান করতে হবে, এখানে 2 দিতে হবে, এখানে 2 দিতে হবে, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে দুটো K দুটো Cl আর এখানে 3 দিতে হবে, 6টা অক্সিজেন 6টা অক্সিজেন। সমরাসায়নিক সমীকরণটা লিখতে হবে, সমতা বিধান করতে হবে। তারপরের কাজটা তো আগেই বলেছি, এর পরের কাজ হচ্ছে আণবিক ওজনটাকে লিখতে হবে। দুটো অণু আছে এই জন্য 2 দিলাম, ওই দিন ব্রেকেট লিখলাম। পটাশিয়াম কত বলে দিয়েছি, পটাশিয়াম কত 39, পটাশিয়াম 39, ক্লোরিন 35.5 প্লাস 16 ইন্টু 3 হয়ে গেল। তার মানে এটা যোগ করলে দেখা যাবে কত 122.5, তার মানে হচ্ছে 245 হয়ে গেল। অক্সিজেন 3 ইন্টু 16 ইন্টু 2 96, ঠিক আছে 96 অক্সিজেন। তাহলে অঙ্কটা এরপরে সোজা হয়ে গেল, তুমি ঘুরিয়ে লিখবে এরপরে 96 গ্রাম KCl অক্সিজেন পেতে হলে 245 গ্রাম KClO3 উত্তপ্ত করতে হবে। তাহলে 1 গ্রাম পেতে হলে কত 245 বাই 96, আর 66 গ্রাম পেতে হলে 245 ইন্টু 96 ইন্টু 66। এখন হচ্ছে এটাকে 66টাকে যদি আমি 64 করে দিতাম ক্যালকুলেশনটা সহজ হতো। ক্যালকুলেশন সুবিধার্থে এটাকে 64 করে দাও, এটাও কোনো ব্যাপার না, এটা গুণ ভাগটা বড় হবে, কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু জেনারেলি পরীক্ষাতে তোমাকে ক্যালকুলেশনের সুবিধার্থে এটা 64 দেয়, এটাও দেয়, এটা তাহলে 64। তাহলে এগুলো 64 গ্রাম পেতে হলে কি হবে, যে তার মানে 32 দুগুণে 64 আর 3 32 96, ঠিক আছে। এখন ধরো 245 দুগুণে কত 490 বাই 3, তার মানে 3 একে 3 19 3 6 18 1 10 3 3 9 163 পূর্ণ 1/3 এত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড উত্তপ্ত করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে অঙ্ক, অর্থাৎ যে কোনো অঙ্ক যদি আসবে তোমাকে এই অনেক পরীক্ষায়, তবে হ্যাঁ এটা দেওয়া থাকে অনেক সময় যে পটাশিয়াম 39, ক্লোরিন 35.5, অক্সিজেন 16, এইগুলো বলা থাকতে পারে, কাজেই খুব একটা প্রবলেম কিছু নেই। কিন্তু যদি বলা না থাকে, যেগুলো কমন এলিমেন্ট, আমি 8-10টা প্রথমেই লিখে দিয়েছি কমন এলিমেন্ট, ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা 4 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। এরকম যে কোনো অঙ্ক, এগুলো অঙ্ক কোনো ব্যাপার নয়, হ্যাঁ যে কোনো অঙ্ক তোমরা অতি সহজেই করতে পারবে। 4 নম্বর অঙ্কে ধরে দেখো, আমি একটা অঙ্ক দিচ্ছি, হ্যাঁ কত গ্রাম মার্বেলের সাথে, এই চুনাপাথর বা মার্বেল এগুলো বলা হয়, হ্যাঁ 3 নম্বর, কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে অতিরিক্ত লঘু HCl বিক্রিয়া করে 66 গ্রাম CO2 উৎপন্ন করবে। অতিরিক্ত লঘু HCl বিক্রিয়া করে 66 গ্রাম CO2 উৎপন্ন করবে।
ঠিক আছে, বুঝতে পারছ? তাহলে দেখো এখানেও তোমাকে জানতে হবে যে মার্বেলের সাথে ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়া কি হয়। রাসায়নিক গণনাতে সবসময় বিক্রিয়াটা জানতে হবে। এর সাথে HCl এর বিক্রিয়ায় কি তৈরি হয় না, ক্যালসিয়াম ক্লোরাইড হয়, কার্বন ডাইঅক্সাইড হয়, আর জল তৈরি হয়। হ্যাঁ, সমতা বিধান করতে হবে। এরপরে ক্যালসিয়াম 40, কার্বন 12, অক্সিজেন 348 মানে 100। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড কত, সমতা বিধান করা হয়নি এখনো। সমতা বিধান করলে দুটো ক্লোরিন আছে, এখানে দুটো ক্লোরিন আছে। দেখো আর কিছু করতে হবে না, হয়ে গেল। শুধুমাত্র 2HCl দিলেই সমতা বিধান হয়ে গেল। তাহলে এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড কত, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 12 + 32 44। তার মানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেতে হলে তোমাকে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া ঘটাতে হবে। তাহলে ঐকিক নিয়মে চলে যেতে হবে, এরপরেই সবসময় ঐকিক নিয়ম। তাহলে 44 গ্রাম CO2 পেতে হলে 100 গ্রাম CO3 দরকার। তাহলে 1 গ্রাম CO2 পেতে হলে কত, 100/44, আর 66 গ্রাম CO2 পেতে হলে 100/44 × 66, 2 3 50, 150 গ্রাম। 150 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে অতিরিক্ত লঘু HCl এ বিক্রিয়া করে 66 গ্রাম CO2 উৎপন্ন করে। ঠিক আছে, নো প্রবলেম। এরপরে আমি পরের অঙ্কে চলে যাব। আবার পরের অঙ্কে যাব। একটা অঙ্ক হচ্ছে, আমরা জানি অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়ায় কি তৈরি হয়, লবণ আর জল তৈরি হয়। অ্যাসিড ক্ষারের বিক্রিয়াকে কি বলে, প্রশমন ক্রিয়া। অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় কখন লবণ ও জল তৈরি হয় না, তুল্য পরিমাণ অ্যাসিডের সাথে তুল্য পরিমাণ ক্ষার যখন বিক্রিয়া করে সম্পূর্ণরূপে অ্যাসিড ও ক্ষারের ধর্ম বিলুপ্ত হয়, বিলুপ্ত হয়ে লবণ জল তৈরি হয়, তখন সেই বিক্রিয়াটা হচ্ছে প্রশমন ক্রিয়া। আচ্ছা, প্রশমন ক্রিয়ার একটা অঙ্ক দেখো। প্রশমন ক্রিয়ার 20 গ্রাম কস্টিক সোডা প্রশমিত করতে 20 গ্রাম NaOH প্রশমিত করতে 20 গ্রাম NaOH প্রশমিত করতে কি পরিমাণ H2SO4 দরকার, কি পরিমাণ H2SO4 দরকার। তার মানে সব সময় তোমাকে রাসায়নিক বিক্রিয়া আর রাসায়নিক সমীকরণ জানতে হবে। এখন কস্টিক সোডা, এটাকে সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা বলে, এর সাথে H2SO4 এর বিক্রিয়া হবে। ক্ষারের সাথে অ্যাসিডের বিক্রিয়া হলে কি তৈরি হবে, লবণ আর জল। লবণটা কি, Na2SO4, এটা হচ্ছে লবণ, আর জল হচ্ছে H2O। এরপর দেখবে যে এটা বিক্রিয়াটা কমপ্লিট হয়েছে কিনা, প্রশমনটা ঠিক মতো হয়েছে কিনা, সমতা বিধান করতে হবে। এখানে দেখো দুটো Na2 আছে, একটা 2 লিখে দিলাম, SO4 একটা আছে, ঠিক আছে, হাইড্রোজেন দুটো, তাহলে 4টে হাইড্রোজেন, তার মানে এখানে একটা 2 দিতে হবে। ঠিক আছে, হয়ে গেছে। এখন 20 গ্রাম কস্টিক সোডা প্রশমিত করতে কি পরিমাণ H2SO4 দরকার, তার মানে 2 × সোডিয়াম হচ্ছে 23, অক্সিজেন 16 + 1,
তার মানে 2 ইন্টু 40, তার মানে হচ্ছে 80। আর এখানে H2SO4 2 প্লাস 32 প্লাস 64 মানে হচ্ছে 98। বুঝতে পারলে জিনিসটা? 80 গ্রাম কস্টিক সোডা প্রশমিত করতে 98 গ্রাম H2SO4 দরকার। তাহলে এখানে ওই কি নামে চলে যাও, 80 গ্রাম NaOH প্রশমিত করতে প্রশমিত করতে 98 গ্রাম H2SO4 দরকার। ঠিক আছে, 98 গ্রাম H2SO4 দরকার। তাহলে 1 গ্রাম NaOH প্রশমিত করতে কি হবে, 98 ডিভাইডেড বাই 80। আর 20 গ্রাম প্রশমিত করতে কি হবে, 98 বাই 80 ইন্টু 20, 4 2 49 বাই 2 মানে 24.5 গ্রাম হয়ে গেল। ঠিক আছে, 24.5 গ্রাম, 24.5 গ্রাম দরকার। এই হচ্ছে ব্যাপার। এটা হয়ে গেল 4 নাম্বার অঙ্ক হয়ে গেল। এরকম ছোট ছোট অঙ্ক রাসায়নিক গণনায় দরকার। ঠিক আছে, এখন তাহলে তোমরা এই চ্যানেলটা দেখবে, দেখে মাঝে মাঝে এই দেখে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, তাহলে আজ এখানেই রাখি।